হুমাম কাদের চৌধুরী, একটা বিষয় বলি যে আপনারা একেবারে ভিকটিম পরিবার। আপনি হুমাম কাদের চৌধুরী সেকেন্ড জেনারেশন, আপনার বাবা ভিকটিম হয়েছে, একেবারে অবিচারের মধ্য দিয়ে হত্যার শিকার হয়েছে। এখন কি আপনাদের পক্ষ থেকে ওই দাবিটা ওঠা খুব জরুরি না, যে আগামীতে কেউ যেন এই ধরনের মানে অবিচারের সম্মুখীন না হয়, সেইটার জন্য যে ব্যবস্থা তৈরি করবার কথা, সেই জায়গাটাতে কি আপনারা একটা বেরিয়া তৈরি করবেন কিনা, আপনাদের পক্ষ থেকে দাবিটা আসবে কিনা? এটা আমি মনে করি যে খালি আমি আমার পরিবার ব্যক্তি হিসাবে আমি এটা বলতে চাই না, আমি আমার দলের পক্ষ থেকে বলতে চাই। আমার দলের প্রধানও কিন্তু একজন ভিকটিম। ভিকটিম। ওনার সাথে যখন আলাপ আলোচনা হয় তখন কিন্তু উনি বারবার করে একটা জিনিস বলে যে যেই অবিচার আমরা সহ্য করেছি সেটা যেন অন্যদের উপরে আমরা না চাপিয়ে দিই। এই জিনিসটা কিন্তু আমরাই ব্যারিয়ার হয়ে দাঁড়াবো, আমরা বিশ্বাস করি। আমি আমার পরিবারের পক্ষ থেকে বলতে পারি যে আমরা তো ডেফিনেটলি ব্যারিয়ার হয়ে দাঁড়াবো। আমি বিশ্বাস করি যে আমার দলও একটা ব্যারিয়ার হয়ে দাঁড়াবে, যে আমরা এখন ন্যায় বিচারের জন্যে ফাইট করব। আপনি জানেন যে একটু পিছনে চলে যাচ্ছি, প্লিজ। আমি আসার পথে একটা ভিডিও দেখছিলাম, একটা ভিডিওর মধ্যে বলছিল যে একজন যদি মরে যায়, মারা যাওয়ার পরে সবাই মনে করে যে আমি আমার সারা জীবনটা কাটিয়েছি, আমি মারা যাওয়ার পরে আমাকে নিয়ে কী আলাপ আলোচনা হবে। ভিডিওটার মধ্যে পরবর্তীতে দেখালো যে সবাই ভাত খেতে বসেছে আর আলাপ আলোচনা হচ্ছে যে খানাটা কেমন রান্না হয়েছে। আসলে এই জিনিসটা কিন্তু আমি মনে করি যে এটা একদমই ঠিক না। আমরা যখন মরে যাই আমরা একটা নাম রেখে যাই, আমরা ইতিহাসের পাতার মধ্যে আমাদের নামটা লিখে রেখে যাই। আমরা যে এখন ফাইট করছি না, ওই নামটাকে প্রোটেক্ট করার জন্য ফাইট করছি। আমরা তো চলে যাব, আমিও একদিন চলে যাব, কিন্তু দুনিয়াতে কি করে গিয়েছি, ভালো মানুষ ছিলাম নাকি খারাপ মানুষ ছিলাম, ওটা কিন্তু আমি রেখে যাচ্ছি। তো ওটার জন্যই আমরা ফাইট করছি। আমার ব্যক্তিগত বিশ্বাস যে বাংলাদেশে যে ধরনের অবিচার হয়েছে, আশা করি সামনে এই ধরনের অবিচার আর হবে না। আর ওটার জন্যই কিন্তু আমি রাজনীতিতে এসেছি। বলে না যে আপনার একটা কাজের জন্যে যে আপনি নেমেছেন, নিয়তটা খুব ইম্পর্ট্যান্ট। আমার নিয়ত কিন্তু খালি এই জায়গা থেকেই শুরু হয়েছে যে আমি এখানে এত অবিচার দেখেছি বাংলাদেশের মধ্যে। এই আওয়ামী লীগ শাসনের সময় এতগুলি মানুষ মারা গেছে। আর আমি খালি এই আইসিটির কথা বলছি না, আমার চোখের সামনে যে ধরনের অবিচার আমি দেখেছি। আপনি জানেন যে আমরা বিএনপি যারা করি, আমাদের কোর্টে আসা যাওয়া একটা রেগুলার বিষয় ছিল, যে প্রত্যেক দিন কোনো না কোনো মামলার জন্য হাজিরা দিতে যেতে হচ্ছে। এই আপনার ডিজিটাল সিকিউরিটি আইনের জন্য আমার বিরুদ্ধে একটা মামলা ছিল। যখন আমি কোর্টে যেতাম, আমার পাশে কাঠগড়ায় দাঁড়ানো ছোট ছোট 15-16 বছরের ছেলেরা দাঁড়ানো থাকতো। কেন দাঁড়ানো থাকতো? আমি তাদের সাথে গল্প করতাম, যখন জিজ্ঞেস করতাম যে তোমরা এখানে কেন এসেছো, ওই যে ভাইয়া ফেসবুকে একটা লেখা লিখেছিলাম। তারা কিন্তু বছরের পর বছর কারাগারে ছিল। এখনও তারা বের হয়ে এসেছে নাকি না জানি না, অনেকজনে বের হয়ে এসেছে, কিন্তু তাদের যেই অপরাধ যে তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছে, এটার কারণে যে তাদের জেল খাটতে হচ্ছে, এই অবিচারের জন্য কিন্তু আমরা এখন লড়াই করব। এই ছোট বলেন বড় বলেন সবগুলা ধরনের আপনার জুডিশিয়াল মিসকন্ডাক্ট যেগুলি আমরা দেখে এসেছি না বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ আদৌ কি একটা রাষ্ট্র হিসাবে পরিচয় দেওয়ার মতো যোগ্যতা ছিল নাকি না, ওটা নিয়ে আমাদের সবার মনের মধ্যে একটা প্রশ্ন তুলে এসেছিল। এখন আশা করছি যে যারা যারা ভিকটিম পরিবার, যারা যারা ভিকটিম পলিটিশিয়ান, তারা হয়তো বা নিজেদের উপরে যেই অবিচারটা হয়েছে ওটাকে মনে রেখেই সামনের দিকে এগিয়ে যাবে। একটা কথা বলবেন যে একেবারে যদি যদি অ্যাড করি, আমি ছাত্রদল নেতা জনির কথা মনে আছে, যে ওনার স্ত্রীর সন্তান সম্ভবা, উনি একটা বলেছে যে আমি রাজনীতি করবো না। আর উনি বলছেন আমি আর রাজনীতি করবো না, আমাকে ছেড়ে দেওয়া হোক, মানে সিকিউরিটি হিসেবে প্রয়োজনে আমার একটা পা কেটে দেন। তো সেই লোকটাও বাঁচতে পারেনি। এখন প্রশ্ন হলো আওয়ামী লীগের অন্যায় অপকর্ম, এই যে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড, এগুলো আলোচনা করা জরুরি, নাকি আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগ খারাপ একটা বয়ান তৈরি করার চেষ্টা হচ্ছে এখন পুরো সব জায়গাতে? এটাকে রাজনীতিবিদ হিসেবে আপনারা কীভাবে ট্যাকেল করবেন? দেখেন, আওয়ামী লীগ ভালো নাকি আওয়ামী লীগ খারাপ, এটা দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। কারণ আলোচনা শুরু হয়ে গেছে যে ভালো আওয়ামী লীগ আছে, যারা না খারাপ। না না, এটা তো অবশ্যই অবশ্যই। আপনি যদি এখন আপনি আফগানিস্তানে যদি যান, তাহলে কিছু মানুষ বলবে যে কিছু ভালো তালেবানও আছে। আমি ওই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা বর্তমানে যেই সিচুয়েশনের মধ্যে আছি, আমরা কিন্তু বিচার করতে বসে গিয়েছি। আপনি দীপু মনির মতো মানুষকে আপনি প্রত্যেকদিন আইসিটিতে নিয়ে যাচ্ছেন, টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন, তার বিরুদ্ধে কি আসলে কোনো চার্জ আছে নাকি না ওটা আমরা জানি না, কিন্তু পাবলিক পারসেপশন আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি যে এটা একটা গিলটি মানুষ। আমি কিন্তু তার পক্ষেও বলবো
যে তার তার বিরুদ্ধে যদি চার্জ থেকে থাকে তার বিচার করা দরকার আছে, কিন্তু যদি তার বিরুদ্ধে কোনো চার্জ না থেকে থাকে তাহলে তাকে বেল দিতে বিচার হবে। করবেন কিভাবে? আমাদের কিন্তু একটা এখন একটা সুযোগ চলে আসছে বাংলাদেশের মানুষের, বাঙালির মন বড়, এটা প্রমাণ দেওয়ার কিন্তু একটা সুযোগ চলে এসছে। বিচার আমাদের করতে হবে, কিন্তু এটা ন্যায় বিচার হতে হবে। এই জিনিসটা আমাদের জন্য সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। আমরা এখন এই মব জাস্টিস দেখতে দেখতে এত অভ্যস্ত হয়ে গেছি না, যে প্রত্যেক দিন সকালবেলা উঠে দেখি যে এখানে এই আওয়ামী লীগকে ধরে পিটে মেরে ফেলা হয়েছে, এই আওয়ামী লীগকে ধরে গুম করে দেওয়া হয়েছে, এর বাড়িতে গিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। এটা এখন কিন্তু ওই আগের আওয়ামী লীগের মতনই হয়ে গেছে, যে বিএনপির মানুষকে ধরে নিয়ে গেছে, মেরে ফেলেছে, আমরা কেউ এখন আর ওই চক্ষু লজ্জা নাই আর আমাদের। তো এই জিনিসটা কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। আমরা বাংলাদেশে একটা সভ্য দেশ, এটা প্রমাণ করতে হবে। আমার মনে হয় যে এই চান্সটা যদি আমরা লুজ করে ফেলি না, মাথা উঁচু করে আর দাঁড়াতে পারবো না আমরা।